রাত তখন প্রায় 3টে। শহরের ব্যস্ত রাস্তাগুলো ক্রমেই ফাঁকা হয়ে এসেছে। স্ট্রিট লাইটের মলিন আলো ছড়িয়ে পড়েছে পুরনো বিল্ডিংগুলোর দেওয়ালে, আর সেই আলো ছায়ার খেলায় গলি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। গলির এক কোণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গুটি কয়েক কাগজ, গ্লাসের টুকরো আর একজোড়া সাদা জুতো। আচমকা এক কুকুরের হালকা গর্জন, আর তারপর নিস্তব্ধতা। অরিন্দম রায় সেই নিস্তব্ধতায় গাড়ির দরজা খুলে নামলেন। তার চোখ সোজা মৃতদেহটির দিকে। বছর 25-এর এক তরুণী, পরনে কালো ড্রেস, তার হাতের মুঠোয় শক্ত করে ধরা একটি ছেঁড়া কাগজ। মুখে কোনো আতঙ্কের ছাপ নেই, বরং মনে হচ্ছে যেন খুন হওয়ার মুহূর্তেও সে কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। পুলিশ ইন্সপেক্টর দেবাংশু ঘোষ গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন, চোখে সিগারেটের ধোঁয়া আর ঠোঁটে বিরক্তির রেখা। গোয়েন্দাবাবু, আপনার কি মনে হচ্ছে? অরিন্দম চুপ। তিনি মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসলেন। হাতের গ্লাভস পরে ছেঁড়া কাগজটি বের করে আনলেন। কাগজের গায়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, দেখতে সাংকেতিক ভাষার মতো। ইন্সপেক্টর, এই মেয়েটিকে আপনি চিনতেন? দেবাংশু মাথা নাড়লেন। না, পরিচিত মুখ নয়, কিন্তু কিন্তু কি? খুনির স্টাইলটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। অরিন্দম চুপ করে কাগজটি আরও একবার দেখলেন। এ কেবল খুন নয়, এর পেছনে স্পষ্টই কোনো পরিকল্পনা আছে। হঠাৎ পেছন থেকে একজনের গলা শোনা গেল, ঋদ্ধি সেন। এবার কি আবার শহরে সিরিয়াল কিলার এসেছে স্যার? তরুণ সাংবাদিক ঋদ্ধি বেশ আগ্রহ নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তার চোখে একরকম তীব্র কৌতূহল। কি আপনি এখানে কি করছেন? আমি তো সাংবাদিক, খবর সংগ্রহ করাই আমার কাজ। আর এই ঘটনা যে বড় কিছু সেটা আপনারা বোঝার আগেই আমি বুঝেছি। অরিন্দম একটু বিরক্ত হলেন। ঋদ্ধি আগেও তার মামলার সময় ঝামেলা করেছিল, কিন্তু আজ যেন তার আশাটাও একটা অদ্ভুত কাকতালীয় মনে হচ্ছে। ঠিক সেই সময় অরিন্দমের ফোন বেজে উঠল। নাম্বার অজানা। হ্যালো। একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল, আর তারপর একটা গলা। এটি কেবল শুরু মিস্টার রয়। আপনি যতই ছায়ার পেছনে দৌড়ান, ছায়া আরো গভীর হবে, তাই সাবধান। কল কেটে গেল। অরিন্দম কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলেন। এরপর ধীর গলায় বললেন, ইন্সপেক্টর, এটা শুধু খুন নয়, এখানে কেউ আমাদের সঙ্গে খেলা খেলছে। আলো ফোটার অনেক আগেই শহর আবার ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু অরিন্দম রায় এখনো কাল রাতের সেই অজানা কণ্ঠস্বরের কথা ভাবছেন। এটি কেবল শুরু। শব্দগুলো যেন মনের গভীরে গেঁথে গেছে। পুলিশ স্টেশনের ইন্টারোগেশন রুমে ইন্সপেক্টর দেবাংশু ঘোষ চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। সামনের টেবিলে রাখা সেই ছেঁড়া কাগজটি। অরিন্দম সেটার দিকে তাকিয়ে বললেন, এটা একটা সাংকেতিক চিহ্ন, সাধারণ কাগজ মোটেই নয়। মনে হচ্ছে কেউ ইচ্ছা করেই আমাদের কাছে কিছু বার্তা পাঠাচ্ছে। দেবাংশু একগাল হেসে বললেন, সেটা তো আপনার অভ্যেসের মধ্যে পড়ে মশাই, জটিলভাবে ভাবা। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে এটা খুনির একটা বাড়তি নাটকীয়তা ছাড়া আর কিচ্ছু নয়। তখনই দরজায় টোকা দিয়ে ঋদ্ধি সেন ঢুকল। তার হাতে খুন হওয়া মেয়েটির পরিচয় সংক্রান্ত তথ্য। মেয়েটির নাম সীমা দাস, বয়স 26, পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। 2 দিন ধরেই নিখোঁজ ছিলেন, কিন্তু পরিবার থানায় কোনো রিপোর্ট করেনি। অরিন্দম চুপ করে রইলেন, যেন মাথার ভেতর তীব্রভাবে কিছু ভাবছেন। তারপর বললেন, ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছে? হ্যাঁ, তার শেষ লোকেশন ছিল তো শহরের একটা পুরনো বালিগঞ্জ লাইব্রেরি, কিন্তু সেটা খুনের স্থান থেকে অনেকটা দূরে।
এখন বুঝতে পারছি না যে কেন সে সেখানে গিয়েছিল। আমিও ভাবছি খুনির সাথে সীমার যোগাযোগ কি কাকতালীয় নাকি পরিকল্পিত। এমন সময় অরিন্দম টেবিলের কাগজটিতে চোখ আটকালেন। তিনি সেটা উল্টে পাল্টে দেখে বললেন, এই চিহ্নটা আমি আগেও দেখেছি, কোথাও যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? হঠাৎ দেবাংশুর ফোন বেজে উঠল। ওপাশ থেকে থমথমে গলায় কেউ বলল, আরেকটা লাশ পাওয়া গেছে, ঠিক একই পদ্ধতিতে খুন। এবার খুন হয়েছে রবীন্দ্র সরোবর লেকে। সাথে সাথে সবাই গাড়ির দিকে দৌড় দিল। লেকের ধারে পুলিশের ব্যারিকেড, লোকজন জড়ো হয়েছে। মৃতদেহটি এক যুবকের, গলায় দাগ, শরীরে টাটকা রক্তের ছোপ। অরিন্দম যুবকের হাতে আবার একটি ছেঁড়া কাগজ দেখতে পেলেন। ঠিক আগের কাগজটির মতোই সাংকেতিক চিহ্ন আঁকা। দেবাংশু চাপা গলায় বললেন, দেখলেন তো, এবারও সেই চিহ্ন। অরিন্দম পকেট থেকে আগের কাগজটি বের করে দুটিকে পাশাপাশি রাখলেন। চিহ্ন দুটি একসঙ্গে বসালে দেখা গেল তারা যেন একসঙ্গে মিলে আরও বড় একটি নিদর্শন তৈরি করছে। কিছু একটা লেখা, কিছু একটা বার্তা। ঋদ্ধি উত্তেজিত গলায় বলে উঠল, এই খুনি তো আমাদের কিছু বলতে চাইছে স্যার, এটা তো একটা ধাঁধার মতো। অরিন্দম গভীর চোখে চিহ্ন দুটি দেখে বললেন, এটা কেবল শুরু। গোধূলির শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শহর জুড়ে স্নিগ্ধ বাতাস বইছে, কিন্তু কলকাতার কিছু অন্ধকার গলি যেন নিঃশব্দে মৃত্যুর ছায়া বয়ে নিয়ে চলেছে। রাস্তার বাতিগুলো একে একে জ্বলছে, তবুও মনে হচ্ছে অন্ধকার আরও ঘন হচ্ছে। অরিন্দম রায় তার অফিসের ডেস্কে ছড়িয়ে থাকা নোটগুলোর দিকে তাকিয়ে আছেন। তার চোখে গভীর চিন্তার রেখা। দুটি হত্যাকাণ্ড, দুটি ছেঁড়া কাগজ, আর একটাই বার্তা, এই কেবল শুরু। সময়ের সঙ্গে সঙ্গে রহস্য যেন আরও গাঢ় হচ্ছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। ঋদ্ধি সেন ঢুকল, চোখে উত্তেজনা আর অস্থিরতার ঝলক। স্যার, একটা বড় তথ্য পেয়েছি। অরিন্দম ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বলুন। ঋদ্ধি তার হাতে থাকা ফাইলটা এগিয়ে দিয়ে বলল, মৃত সীমা দাস আর রবীন্দ্র সরোবরের যুবক রঞ্জিত ঘোষ দুজনেই একটা গোপন অনলাইন ফোরামের সদস্য ছিলেন, নাম মর্টেম ক্লাব। মর্টেম ক্লাব? এইটা আবার কি? একটা গোপন ক্লাব স্যার, যেখানে অপরাধ আর হত্যাকাণ্ড নিয়ে আলোচনার নামে ফ্যান্টাসি চলে। সেখানে কিছু সদস্য খুনের কেস বিশ্লেষণ করে, আবার কেউ কেউ এমনও আছে যারা বাস্তবের খুনিকে অনুসরণ করার ইঙ্গিত দেয়। তাহলে কি খুনি এই ক্লাবেরই কেউ? এই ক্লাবের সদস্যদের মধ্যে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলে, কে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের পরিকল্পনা করতে পারে তা নিয়ে। আর এই প্রতিযোগিতা গেম মাস্টার নামে একজন ব্যক্তি চালায়। তাহলে কি খুনের পেছনে এই গেম মাস্টারের হাত? খুনি ইচ্ছা করেই আমাদের সঙ্গেই খেলা খেলছে। প্রতিটা হত্যাকাণ্ড যেন তার তৈরি করা ধাঁধারই অংশ। আমরা একটা টুকরো বুঝতেই সে আরেকটা অংশ যোগ করছে। রাত গভীর হচ্ছে। শহরের বাতাসে এক অদ্ভুত শীতলতা। অরিন্দম রায় জানালার পাশে দাঁড়িয়ে আছেন। বাইরে অন্ধকার আকাশ, কিন্তু তার মনে ঝড় বয়ে যাচ্ছে। সামনে ছড়িয়ে আছে খুনের কেস সংক্রান্ত নোট, ছেঁড়া কাগজের টুকরো আর কিছু অপরিচিত সাংকেতিক চিহ্ন। সব কিছু একসঙ্গে মেলাতে গিয়ে তিনি যেন আরও বিভ্রান্ত হয়ে পড়েছেন। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার। অরিন্দম ধীর কণ্ঠে রিসিভ করলেন। হ্যালো। ওপাশ থেকে শীতল এক কণ্ঠ ভেসে এলো। অন্ধকার কি আপনাকে ভয় পাইয়ে দেয় গোয়েন্দাবাবু? অরিন্দম চোখ বন্ধ করলেন। এই কণ্ঠটা আগেও শুনেছেন, ঠিক প্রথম খুনের রাতের মতোই। আপনার খেলায় আমি ঢুকে পড়েছি, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে প্রতিটি খেলারই একটা শেষ আছে। কণ্ঠটা হাসল, এক নিঃসঙ্গ ঠান্ডা হাসি।
শেষ? ও মিস্টার রয়, এটা তো কেবল শুরু। এবার খেলা সত্যি শুরু হবে। হ্যাঁ, এরপরই কল কেটে গেল। অরিন্দম ফোনটা মুঠোয় চেপে ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন। স্পষ্টই খুনি তাদের সঙ্গে ইচ্ছা করেই খেলা খেলছে, কিন্তু কি তার উদ্দেশ্য? ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল কেউ। ইন্সপেক্টর দেবাংশু ঘোষ। আরেকটা খুন হয়েছে অরিন্দম, এবার কোথায়? একটা পুরনো গুদামে, শহরের উপকণ্ঠে। কোনো ক্লু? হ্যাঁ, এবারও সেই ছেঁড়া কাগজ। পুলিশের গাড়ি এসে থামল এক পরিত্যক্ত গুদামের সামনে। জায়গাটা ভাঙাচোরা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা আর ইঁদুরের আনাগোনা। মেঝেতে পড়ে আছে এক যুবকের মৃতদেহ, রক্তে ভিজে গেছে চারপাশ, শরীরে অসংখ্য ছুরির আঘাত। অরিন্দম তার দৃষ্টি সরিয়ে নিলেন মৃতদেহের হাতের দিকে। আবারও সেই ছেঁড়া কাগজ, যার গায়ে সাংকেতিক চিহ্ন আঁকা। ঋদ্ধি সেন ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। তার চোখে উত্তেজনা, মুখে অস্থিরতার ছাপ। স্যার, এই খুন আগের দুটির চেয়েও বেশি ভয়ঙ্কর। দেবাংশু মাথা নিচু করে বললেন, খুনি যেন এইবারে আরো বেশি নির্মম হয়েছে। আগের খুনগুলো যতটা পরিকল্পিত লাগছিল, এটা ততটাই বর্বর। অরিন্দম ছেঁড়া কাগজটি হাতে নিলেন। আগের দুটি কাগজের সঙ্গে মেলাতে গিয়ে চোখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল। আচ্ছা দেবাংশু, এই তিনটে কাগজ যদি পাশাপাশি রাখা হয় তবে কি কিছু বোঝা যায়? ঋদ্ধি দ্রুত নোটপ্যাড খুলে স্কেচ করতে লাগলো। কাগজ তিনটি পাশাপাশি বসানোর পর দেখা গেল ওগুলো একসঙ্গে মিলে একটি বড় চিহ্ন তৈরি করছে, একটি অর্ধেক লেখা বার্তা। এ তো আরো জটিল হয়ে যাচ্ছে। ঋদ্ধি চাপা গলায় বলল। অরিন্দম ধীর কণ্ঠে বললেন, না, রহস্য জটিল নয়, বরং এটা আমাদের জন্য রেখে যাওয়া একটা ধাঁধা। খুনি চায় আমরা এটা সমাধান করি। কিন্তু কেন? সে কেন এরকম খেলা খেলছে? ঋদ্ধি তখনই কিছু একটা খেয়াল করলো। স্যার, এই কাগজের নিচে একটা ছোট্ট সংখ্যা লেখা, 3/4। তার মানে আরও একটা খুন হবে। আরেকটি কাগজ আমাদের অপেক্ষায় আছে। ঘরের নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠল। খুনি যেন প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিয়েছে, আর তাদের ধাঁধার ভেতর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা গন্তব্যের দিকে। ঠিক তখনই পুলিশের ওয়্যারলেসে খবর এলো। আরেকটি খুনের সংবাদ এসেছে পার্ক স্ট্রিটের কাছে। চলুন, আমাদের আর দেরি করা চলবে না। রাতের বাতাসে সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ল, আর শহরের অন্ধকারে যেন আরেকটি রহস্য অপেক্ষা করছিল তাদের জন্য। পার্ক স্ট্রিটের ব্যস্ততা রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমে এসেছে, কিন্তু আজ যেন সেই নির্জনতার মাঝেও এক অদ্ভুত উত্তেজনা। রাস্তার ধারে পুলিশের ব্যারিকেড, লাল নীল আলোয় চকচক করছে চারপাশ। উৎসুক জনতা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারছে না। অরিন্দম রায় দ্রুত গাড়ি থেকে নেমে এলেন। ইন্সপেক্টর দেবাংশু ঘোষ আর সাংবাদিক ঋদ্ধি সেন ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত। সামনে পড়ে আছে এক নারীর নিথর দেহ, পরনে নীল শাড়ি, গলায় গভীর কাটা দাগ, হাতে শক্ত করে ধরা সেই চিরপরিচিত ছেঁড়া কাগজ। দেবাংশু গম্ভীর গলায় বললেন, এটা চতুর্থ খুন। আপনার অনুমানই ঠিক ছিল। খুনি যেন আমাদের তার ছন্দে চালিয়ে নিচ্ছে। অরিন্দম নিচু হয়ে মৃতদেহের দিকে তাকালেন, আশেপাশের কিছু খুঁটিনাটি লক্ষ্য করলেন, তারপর সেই ছেঁড়া কাগজটা হাতে তুলে নিলেন। আগে তিনটি কাগজের মতো এটাও সাংকেতিক চিহ্নে ভর্তি। ঋদ্ধি কৌতূহলী গলায় বলল, এবার সংখ্যা কত লেখা আছে স্যার? অরিন্দম কাগজের নিচের অংশে তাকালেন।
4x4। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত। দেবাংশু বললেন, তার মানে 4টেই শেষ সংখ্যা, তাই তো? তার মানে কি ধাঁধাটা কমপ্লিট? অরিন্দম চুপচাপ আগের 3টি কাগজের সঙ্গে এই চতুর্থ কাগজটি পাশাপাশি রাখলেন। এবার স্পষ্ট হয়ে উঠল, 4টি অংশ একসঙ্গে মিলে একটি পূর্ণাঙ্গ বার্তা তৈরি করেছে। অন্ধকারের মাঝেও সত্য লুকিয়ে থাকে। দেবাংশু বিরক্ত হয়ে মাথা নাড়লেন। খুনি একটা খেলা খেলছে আর আমরা সেই খেলারই একটা অংশ হয়ে যাচ্ছি। না না, এরকম করলে হবে না, আমাদের তার আগে পৌঁছতেই হবে। না, খুনি শুধু আমাদের খেলার মধ্যে টেনে আনছে না, সে আমাদের পরীক্ষাও নিচ্ছে। কিন্তু এই বার্তার অর্থ কি? অরিন্দম একটু চুপ করে রইলেন, তারপর বললেন, খুনি একটা ধাঁধা তৈরি করেছে যেখানে সত্য লুকিয়ে আছে। অন্ধকারের মাঝেও সত্য লুকিয়ে থাকে। এর মানে কি কোনো নির্দিষ্ট জায়গার নাম হতে পারে? কলকাতার এমন কোনো জায়গা যেখানে অন্ধকার শব্দটা মানানসই, তাই তো? ব্ল্যাক আর্কাইভ। ব্ল্যাক আর্কাইভ? এটা একটা পুরনো গোপন সংগ্রহশালা যেখানে বহু অজানা নথি আর রহস্যজনক দলিল সংরক্ষিত আছে। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। শহরের অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে যে সেখানে বহু লুকোনো সত্য রয়েছে। এটি বর্তমানে সরকারিভাবে বন্ধ, কিন্তু এখনো কিছু লোক গোপনে সেখানে যায়। আমাদের সেখানে যেতে হবে আজ রাতের মধ্যেই। কলকাতার প্রাচীন অংশে অবস্থিত ব্ল্যাক আর্কাইভ এক রহস্যময় স্থান, যেখানে অন্ধকারের মাঝেই সত্য লুকিয়ে থাকতে পারে। পুরনো ভাঙাচোরা বিল্ডিং, তার দেয়ালে শ্যাওলা জমে আছে, যেন বহুদিন কেউ প্রবেশ করেনি। 3 জন টর্চ হাতে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। ভেতরের বাতাস ভারী, যেন সময় এখানে থমকে আছে। ঋদ্ধি ফিসফিস করে বলল, এটা একসময় সরকার পরিচালিত একটি গোপন সংগ্রহশালা ছিল, কিন্তু বহু বছর আগে এটি বন্ধ করে দেওয়া হয়। খুনি যদি সত্যিই এখানে কোনো সূত্র রেখে থাকে, তবে তা আমাদের খুঁজে বার করতেই হবে। অরিন্দম ধীরে ধীরে অন্ধকারের ভেতরে হাঁটতে লাগলেন। হঠাৎ একটা পুরনো টেবিলের ওপর আলগা রাখা কিছু কাগজ চোখে পড়ল। তিনি এগিয়ে গিয়ে সেটি হাতে তুললেন। এগুলো পুরনো দলিল, কিন্তু একটির ওপর কিছু সাংকেতিক চিহ্ন আঁকা। তিনি দ্রুত পকেট থেকে সেই 4টি ছেঁড়া কাগজ বের করলেন এবং তুলনা করলেন। অবাক হয়ে দেখলেন, কাগজের চিহ্নগুলোর সঙ্গে এই দলিলের চিহ্নগুলো হুবহু মিলে যাচ্ছে। ঋদ্ধি অবাক হয়ে বলল, মানে এই জায়গাটাই আসল সূত্র? দেবাংশু কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ এক শব্দ শোনা গেল। 3 জন একসঙ্গে পিছনে তাকালেন। অন্ধকারের মধ্যে আলোর এক ক্ষীণ রেখার ঠিক ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণই চারপাশের বাতাস যেন হিমশীতল হয়ে গেল। অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ে উঠল, যেন কেউ খুব কাছেই দাঁড়িয়ে আছে। হঠাৎ এক তীক্ষ্ণ ধাতব শব্দ কানে এলো, চাবি ঘোরানোর মতো, অথবা কোনো লুকানো দরজা খুলে যাওয়ার। ঋদ্ধি দ্রুত টর্চের আলো ফেলল, কিন্তু কিছুই দেখা গেল না, শুধু শূন্যতা। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল, যেন গোটা পরিবেশ নিঃশ্বাস চেপে রেখেছে। তখনই হঠাৎ টর্চের আলো মিটমিট করে কাঁপতে শুরু করল, যেন ব্যাটারির শেষের পথে। পর মুহূর্তেই আলো নিভে গেল, চারপাশ ঘন কালো আঁধারে ঢেকে গেল। অরিন্দম রায় দ্রুত পকেট থেকে ছোট টর্চটা বের করলেন। আলো জ্বালতেই সামনে দেবাংশু আর ঋদ্ধির মুখ উদ্ভাসিত হল। দুজনেই সতর্ক, নিঃশ্বাস পর্যন্ত আটকে রেখেছে। ঋদ্ধি ফিসফিস করে বলল, এই জায়গাটা ঠিক স্বাভাবিক লাগছে না স্যার। মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। এটা শুধু অনুভূতি নয় ঋদ্ধি, আমাদের ওপর নজর রাখাও হচ্ছে। তারপর চারপাশ দেখলেন। অন্ধকারের মধ্যে পিছনে একটা দেওয়ালে কালো রঙের কিছু আঁকা ছিল।
আলো ফেলতেই চমকে উঠলেন। একটা বিশাল চোখের চিহ্ন, যা মনে হচ্ছিল তাদের দিকে তাকিয়ে আছে। আর তার ঠিক নিচে লেখা, আপনারা অন্ধকারের খুব কাছে চলে এসেছে, এখান থেকে ছায়া আপনাদের অনুসরণ করবে। এটা কি কোনো হুমকি? না, এটা একটা বার্তা। খুনি আমাদেরকে খেলায় টেনে নিয়ে যাচ্ছে ধাপে ধাপে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে কি চায়? ঠিক তখনই তাদের পেছনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল একটা ভারী শব্দ তুলে। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর একটা শব্দ শোনা গেল, কোনো যন্ত্র চালু হওয়ার মতো। ঋদ্ধি আতঙ্কিত স্বরে বলল, স্যার, শব্দটা আসছে ওই দেওয়ালের পিছন থেকে। অরিন্দম আর দেবাংশু একসাথে দেওয়ালের দিকে এগিয়ে গেলেন। আলতো চাপ দিতেই একটা গোপন দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা অন্ধকার ঘর, কিন্তু এক কোণ থেকে লালচে একটা আলো জ্বলজ্বল করছে। অরিন্দম প্রথমে ভেতরে পা রাখলেন, তারপর দেবাংশু আর ঋদ্ধি। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার উপরে একটা ল্যাপটপ চালু অবস্থায় রাখা। স্ক্রিনের ওপর কিছু টাইপ করা ছিল। আগামী শিকার বেছে নেওয়া হয়ে গেছে। অরিন্দম দ্রুত কিবোর্ডের দিকে হাত বাড়ালেন, কিন্তু স্ক্রিনটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। ঋদ্ধি হতভম্ব হয়ে বলল, এর মানে খুনি আমাদের আগে থেকেই জানে, সে আমাদের প্রতিটা পদক্ষেপ ট্র্যাক করছে। আমরা তার ফাঁদে পা দিচ্ছি, কিন্তু এখন আমাদের এটা উল্টে দিতে হবে। ঠিক তখনই বাইরে থেকে সাইরেনের শব্দ শোনা গেল। আমাদের এখান থেকে বেরোতে হবে। তিনজন দ্রুত গোপন ঘর থেকে বেরিয়ে সামনের দরজা খুলে বাইরে এলো। কিন্তু তখনই একটা ফোন বাজতে শুরু করল। অরিন্দম নিজের ফোনের স্ক্রিন দেখলেন, অজানা নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে একটা ঠান্ডা হাসি ভেসে এল। সময় কমে আসছে গোয়েন্দাবাবু। আপনারা যদি সত্যি আমাকে ধরতে চান, তবে শহরের সেই জায়গায় পৌঁছান যেখানে মৃত্যু নীরবে অপেক্ষা করে, যেখানে ছায়া জলকে স্পর্শ করে। কিন্তু সাবধান। কল কেটে গেল। অরিন্দম ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলেন। তার চোখে এক ধরনের স্থিরতা। এবার সে সত্যের সামনে দাঁড়াতে প্রস্তুত। দেবাংশু ভ্রু কুঁচকে বললেন, ছায়া জলকে স্পর্শ করে? এইটা কি করে হতে পারে? এটা কি কোনো লেকের কথা বলছে, নাকি নাকি ব্রিজের নিচে কোনো জায়গা? রবীন্দ্র সরোবর লেক, আগের খুনের জায়গার কাছেই। এটা একটা ফাঁদ, কিন্তু তবুও আমাদের যেতেই হবে, কারণ পরবর্তী খুন ঠিক ওখানেই ঘটতে চলেছে। রাতের আকাশ কালো মেঘে ঢাকা। রাস্তার বাতিগুলো ফিকে হয়ে এসেছে। রবীন্দ্র সরোবর লেকের চারপাশে গভীর নীরবতা, যেন শহর তার নিঃশ্বাস আটকে রেখেছে। লেকের স্থির জলে ল্যাম্পপোস্টের আলো ধীরে ধীরে কাঁপছে, আর তার প্রতিফলনে চারপাশের গাছগুলো যেন ভয়াল ছায়ার মতো দেখাচ্ছে। অরিন্দম রায় গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ বুলালেন। ইন্সপেক্টর দেবাংশু ঘোষ আর সাংবাদিক ঋদ্ধি সেন তার ঠিক পাশে। তিনজনের মধ্যেই চাপা উত্তেজনা, একটা অজানা ভয় আর প্রবল কৌতূহল একসঙ্গে কাজ করছে। দেবাংশু গম্ভীর গলায় বললেন, আমরা ঠিক জায়গায় এসেছি তো? অরিন্দম মাটির দিকে তাকিয়ে বললেন, ফাঁদ হোক বা সূত্র, খুনি আমাদের এখানে আসতে বলেছে, তাহলে এখানেই তার পরবর্তী চাল অপেক্ষা করছে। ঋদ্ধি চারপাশে তাকিয়ে বলল, কিন্তু এখানে তো কিছুই নেই, আমরা কাকে খুঁজছি? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ছায়ার মতো এক অবয়ব বেরিয়ে এলো। দেবাংশু চিৎকার করলেন, সাবধান! ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল একজন, কালো পোশাকে ঢাকা, মুখ কাপড়ে মোড়া, হাতে চকচকে ছুরি। এক মুহূর্ত দেরি না করে সে অরিন্দমের দিকে ছুরি চালিয়ে দিল।
অরিন্দম এক পাশ পিছিয়ে গেলেন। ছুরির ফলাটা তার কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। পাল্টা আঘাত করার আগেই সেই ছায়ামূর্তি বিদ্যুতের গতিতে অন্যদিকে সরে গেল। দেবাংশু বন্দুক তুললেন, কিন্তু খুনি ঝপ করে নিচু হয়ে এক লাথিতে বন্দুকটা উড়িয়ে দিল। ঋদ্ধি পেছনে সরে গেলেও মোবাইল ক্যামেরাটা চালু করে রেখে সব রেকর্ড করছিল। অরিন্দম দ্রুত পা চালিয়ে খুনির কবজি চেপে ধরলেন, কিন্তু সেই লোক অসাধারণ পারদর্শী। এক প্যাচে দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে আরও একবার ছুরি চালানোর চেষ্টা করল। অরিন্দম শেষ মুহূর্তে তার হাত মুড়ে দিলেন। ছুরিটা ছিটকে পড়ল লেকের ধারে। এবার দেবাংশু ঘুষি চালিয়ে দিলেন লোকটার মুখে, কিন্তু সে সঙ্গে সঙ্গেই পেছনে লাফ দিল। ভারসাম্য হারালো না একটু। এই লোক প্রশিক্ষিত। খুনি এবার পেছনে সরে গিয়ে কোমর থেকে ছোট একটা ধাতব নল বের করল। 1 সেকেন্ডের ভেতর তীক্ষ্ণ শো শো শব্দ করে একটা তীরের মতো কিছু ছুটে এলো। অরিন্দম দ্রুত পাশ কাটিয়ে গেলেন, কিন্তু দেবাংশুর ঘাড়ের পাশ দিয়ে সেটা ছুঁয়ে গেল। অরিন্দম গম্ভীর স্বরে বললেন, একে জীবিত ধরতে হবে। খুনি বুঝতে পারছিল পালানোই একমাত্র উপায়। মুহূর্তেই সে আবার ঝোপের দিকে ছোটার চেষ্টা করল, কিন্তু এবার অরিন্দম তৈরি ছিল। তিনি একটা লাথি চালিয়ে খুনিকে এক ঝটকায় মাটিতে ফেলে দিলেন। দেবাংশু লাফিয়ে গিয়ে তার হাত মুচড়ে দিলেন। খুনি আর উঠতে পারল না। এইবার ধরেছি তোকে। ঠিক তখনই খুনির হাতে থাকা একটা ছোট্ট গোল বস্তু চকচক করে উঠল। বোমা! ঋদ্ধি আতঙ্কে চিৎকার করল। খুনি একটা ধোয়া গ্রেনেড ছুড়ে দিল মাটিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গেল। সালা পালাবে এবার, তারা। দেবাংশু বন্দুক কুচিয়ে গুলি চালাল, কিন্তু তখন ধোঁয়া এতটাই ঘন যে কিছুই দেখা যাচ্ছিল না। কোথায় গেল? ধোঁয়া মিলিয়ে যেতে না যেতেই দেখা গেল লোকটা নেই। শুধু লেকের ধারে ছুরিটা পড়ে আছে, আর অন্ধকারের গহ্বরে সে মিলিয়ে গেছে। অরিন্দম দাঁতের দাঁত চেপে বললেন, খুনি আমাদের এত সহজে ছেড়ে দেবে না, এটা শুধু শুরু। দেবাংশু হতাশায় মাথা নাড়লেন। হয়তো, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত হলাম যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। সবটাই রেকর্ড হয়েছে। এবার যদি চেহারা স্পষ্ট পাওয়া যায় তাহলে বুঝতে পারবো লোকটা কে। ঋদ্ধি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বলল। অরিন্দম ছুরিটা হাতে নিয়ে দেখলেন হ্যান্ডেলের ছোট্ট একটা অক্ষর খোদাই করা এম। তিনি ফিসফিস করে বললেন, মটেম ক্লাব। রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠছিল। লেকের জল স্থির, অথচ কোথাও যেন এক অদৃশ্য স্রোত বইছে, অশান্ত, রহস্যময়। অরিন্দম ছুরিটা হাতে নিয়ে গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। ঋদ্ধি মোবাইলের স্ক্রিনে চোখ রেখে বলল, আপনারা একটু দেখুন, আমি ভিডিওটা জুম করছি। সবার দৃষ্টি চলে গেল স্ক্রিনের দিকে। ধোয়ার আড়ালে থাকা খুনির মুখ ধরা পড়েনি, কিন্তু ঠিক পালানোর মুহূর্তে তার কবজিতে একটা অদ্ভুত ট্যাটু দেখা যাচ্ছিল। একটা কঙ্কালের মাথা, যা চোখের অংশে একটা ছোট্ট ঘড়ির ছবি আঁকা। অরিন্দম দ্রুত বললেন, এক মিনিট, এটা কোথাও দেখেছি। তিনি দ্রুত মোবাইল থেকে কিছু ছবি বের করলেন। কিছুক্ষণ স্ক্রোল করার পর একটা পুরনো ফাইল খুললেন। সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। একজন লোককে হাত করা পরানো অবস্থায় দেখা যাচ্ছে, আর তার কবজিতে ঠিক একই রকম ট্যাটু। দেবাংশু ছবি দেখে ফিসফিস করে বললেন, এ তো আশিস সেন। হ্যাঁ, 10 বছর আগে যে লোকটাকে আমরা গ্রেফতার করেছিলাম, সিরিয়াল কিলারটাকে। কিন্তু ও তো জেলে ছিল। ও কি বেরিয়ে এসেছে? ঋদ্ধি দ্রুত মোবাইলে কিছু সার্চ করল। কিছুক্ষণ পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ও 6 মাস আগেই জেল থেকে পালিয়েছে। এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। তারপর দেবাংশু ধমক দিয়ে বললেন, এত বড় একখানা খবর আমাদের নজরে এলো না কেন? ও যদি সত্যি ফিরে এসে থাকে তাহলে আরো কিছু ঘটতে চলেছে। ঠিক তখনই লেকের ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, কাপা কাপা কিন্তু স্পষ্ট। সাহায্য করুন। সঙ্গে সঙ্গে 3 জন ছুটে গেলেন। লেকের ধারে একটা বড় পাথরের পাশে পড়ে আছে একটা লোক। শরীর রক্তে ভেজা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
অরিন্দম দ্রুত এগিয়ে গিয়ে বলল, আপনি কে, আর কি হয়েছে? লোকটা কষ্ট করে চোখ খুলল। তার নিস্তেজ দৃষ্টি যেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা কারোর শেষ আর্তনাদ। ঠোঁট নড়ল ধীরে, অস্পষ্ট শব্দ বেরিয়ে এল। আমাকে আমাকে মেরে ফেলতে চায়। অরিন্দম ঝুঁকে পড়লেন, কপালের ঘাম মুছতে মুছতে বললেন, ওকে। লোকটা গলার সবটুকু শক্তি একত্র করে ফিসফিস করে বলল, আমার ফিরে এসেছে। এবার এবার আরো আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর কিছু করতে চলেছে। এক মুহূর্তেই তার শরীর নিস্তেজ হয়ে পড়ল, মাথাটা একপাশে ঢলে গেল। দেবাংশু দ্রুত তার নাড়ি পরীক্ষা করে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এখনো বেঁচে আছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, কুইক। অরিন্দম উঠে দাঁড়ালেন, তার চোখে এক প্রচণ্ড সংকল্প। তার মুষ্টি শক্ত হয়ে এল, তার কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল। এই কেসটা নিয়ে যতটা ভেবেছিলাম তার চেয়েও এটা গভীর। কেউ ছায়ার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে, আর ওদের থামানোর জন্য আমাদের হাতে খুব বেশি সময়ও নেই। রাত গভীর, কিন্তু রহস্য আরও গভীরতর। লেকের ধারে পড়ে থাকা অচেতন লোকটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অরিন্দম রায় তখনও ভাবছিলেন, এই লোকটি কি জানত? কেনই বা খুনি তাকে এতটা নির্মমভাবে আঘাত করল? হাসপাতালের ইমার্জেন্সি রুমের বাইরে দাঁড়িয়ে দেবাংশু উদ্বিগ্ন গলায় বললেন, ডাক্তাররা বলছেন যে লোকটা হয়তো বেঁচে যাবে, তবে জ্ঞান ফেরার সম্ভাবনা একদম কম। মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। ঋদ্ধি তখনও মোবাইলে কিছু খুঁজছিল। সে বলল, স্যার, লেকের আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো চেক করা দরকার। খুনি পালিয়েছে, কিন্তু নিশ্চয়ই কোথাও কোনো ক্যামেরায় ধরা পড়েছে। ঠিক তখনই হাসপাতালের করিডোরের নিস্তব্ধতা ভেঙে এক নার্স আতঙ্কিত মুখে দৌড়ে এলো। স্যার স্যার ইমার্জেন্সি রুমের রোগীটা অস্বাভাবিকভাবে কাঁপছে, ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। তার কণ্ঠে ছিল প্রবল উৎকণ্ঠা, যেন ভেতরে কোনো ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে। অরিন্দম, দেবাংশু ও ঋদ্ধি সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ইমার্জেন্সি রুমের দিকে, যেখানে আহত লোকটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তার শরীর ভয়াবহভাবে কাঁপছিল, চোখ দুটো ফাঁকা দৃষ্টিতে ছাদে স্থির হয়েছিল, আর ঠোঁট যেন কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। কিছু একটা ঠিক নেই। তারপরেই আচমকা মনিটরের শব্দ বদলে গেল, একটানা তীক্ষ্ণ বিপ শব্দ। লোকটি নিঃশব্দে থেমে গেল। ডাক্তাররা এগিয়ে এলেন। একজন হাতের পালস চেক করে বললেন, আই এম সরি, উনি মারা গিয়েছেন। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অরিন্দম ধীরে লোকটির নিথর হাতের দিকে তাকালেন। সেখানে রক্তে লেখা একটা সংকেত পাওয়া গেল, এম। দেবাংশু কপালে ভাঁজ ফেলে বললেন, এইটা কি কোনো নামের প্রথম অক্ষর, মানে ইনিশিয়াল? নাকি মর্টেম ক্লাবের সংকেত? অরিন্দম গভীরভাবে ভাবলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমরা ভুল জায়গায় খুঁজছিলাম। খুনি আমাদের সঙ্গে খেলা খেলছে, কিন্তু এবার আমরা তার পরবর্তী পদক্ষেপ আগে থেকে আন্দাজ করব। আপনি কি করতে চাইছেন? মর্টেম ক্লাবের গোপন আস্তানায় ঢুকতে হবে। আমরা খুনিকে ধাওয়া করছি, এবার সময় হয়েছে তার সামনে দাঁড়ানোর। কলকাতার রাত তখন ঘনিয়ে এসেছে। পুলিশের বিশেষ টিম গোপনে মর্টেম ক্লাবের কিছু পুরনো সদস্যকে নজরদারিতে রেখেছে। ঋদ্ধির ল্যাপটপ খুলে বলল, স্যার, ক্লাবের কয়েকজন সক্রিয় সদস্যের নাম বের করেছি। একজনের নাম রাজীব মল্লিক,
সে একসময় এই ক্লাবের অ্যানালিস্ট ছিল, এখন আত্মগোপনে আছে। রাজীব কি খুনির একজন? খুনির নয়, তবে সে কিছু জানে, ওকেই খুঁজতে হবে। ঠিক তখনই পুলিশের ওয়্যারলেস বেজে উঠল। ওপাশ থেকে এক অফিসার উত্তেজিত কণ্ঠে বললেন, স্যার, আরও একটা খুন হয়েছে, তবে এবার খুনের ধরনটা একটু আলাদা। সঙ্গে সঙ্গে সবাই গতি বাড়ালেন। রাতের নিস্তব্ধতা ভেঙে গিয়েছে পুলিশের সাইরেনের শব্দে। পার্ক স্ট্রিটের এক নির্জন গলিতে পুলিশের ব্যারিকেড বসেছে। মাটিতে পড়ে আছে এক যুবকের নিথর দেহ, গলায় গভীর কাটা দাগ, শরীরে ছুরির আঘাত। অরিন্দম দেহের পাশে হাঁটু গেড়ে বসলেন। একেবারে নিখুঁতভাবে পরিকল্পিত খুন। মৃতদেহের হাতের মুঠোয় আবারও সেই পরিচিত সংকেত এম। ঋদ্ধি হতবাক হয়ে বলল, খুনি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিল। এটা কি আমাদের জন্যই কোনো সংকেত? এই পাগলটাকে যে করেই হোক ধরতে হবে। ঠিক তখনই খুনের স্থানের এক কোণে অন্ধকার থেকে একটা কাগজ উড়ে এসে পড়ল অরিন্দমের পায়ের কাছে। তিনি ধীরে কাগজটা তুললেন। কাগজে কেবল একটা লাইন লেখা, সাদা পাথরের প্রসাদের ছায়ায় এবার পরবর্তী শিকার অপেক্ষায়। অরিন্দম গভীর দৃষ্টিতে কাগজটা দেখলেন, তারপর বললেন, খুনি আমাদের ইচ্ছে করেই একটা খেলার মধ্যে টেনে আনছে, এবার আমাদের পালা। কলকাতার রাত আরও ঘন কালো হয়ে উঠেছে। আকাশে ছায়ার মতো ভেসে বেড়াচ্ছে কালো মেঘ, আর রাস্তার বাতিগুলো আজ যেন ম্লান। অরিন্দম এক দৃষ্টিতে কাগজটির দিকে তাকিয়ে রইলেন। পাশে দেবাংশু ও ঋদ্ধি যেন অধৈর্য হয়ে পড়েছিলেন। এই বার্তার মানে কি হতে পারে, হ্যাঁ গোয়েন্দাবাবু? অরিন্দম ধীরে কাগজের প্রতিটি শব্দ বিশ্লেষণ করছিলেন। সাদা পাথরের প্রাসাদ, সাদা পাথর, রাজপ্রাসাদ। স্যার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওখানেই তো সাদা মার্বেলের প্রাসাদ রয়েছে। ঠিক বলেছ রিদ্ধি, খুনি ইঙ্গিত দিয়েছে তার পরবর্তী শিকার অপেক্ষা করছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছায়ায়। এক মুহূর্ত দেরি না করে তারা পুলিশের গাড়িতে উঠে পড়লেন। রাতের সাইরেন কলকাতার নিস্তব্ধতা ভেঙে দিল। সাদা মার্বেলে সেই রাজপ্রাসাদ রাতের বেলায় আরও রহস্যময় লাগছিল। চারপাশ নিস্তব্ধ। পর্যটকদের পদচারণা অনেক আগেই থেমে গেছে। দূরের গাছগুলোর ছায়া মাটি জুড়ে পড়েছে, যেন সত্যি অন্ধকার ছায়া মিশে আছে ওই সাদা পাথরের প্রাসাদের গায়ে। অরিন্দম, দেবাংশু ও ঋদ্ধি মেমোরিয়ালের গেট পেরিয়ে প্রবেশ করলেন। দেবাংশু ফিসফিস করে বললেন, এখানে কেউ আছে বলে তো মনে হচ্ছে না, তবে খুনি কি সত্যি এখানে আসবে? মানে আপনি শিওর? হঠাৎ টিক 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 একটা ক্ষীণ শব্দ কানে এলো, যেন কোথাও কোনো ঘড়ি চলছে। কিন্তু এটা ঘড়ির টিকটিক নয়, এটা ছিল টাইম বোমার সাউন্ড। সবাই সাবধান, বোমা রাখা হয়েছে। হঠাৎ বিকট শব্দে একটা বিস্ফোরণ ঘটল। মেমোরিয়ালের এক কোণ থেকে আগুনের শিখা ছিটকে উঠল। ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ল, আর রাতের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। দেবাংশু বন্দুক বের করলেন। খুনি এখানেই আছে, ও চাইছে আমাদের বিভ্রান্ত করতে। অন্ধকারের মধ্যে হঠাৎ দুপ দুপ গুলির শব্দের চারদিক কেঁপে উঠল। কেউ একজন আড়াল থেকে গুলি ছুড়ল। অরিন্দম সঙ্গে সঙ্গে পাথরের স্তম্ভের আড়ালে সরে গেলেন। ঋদ্ধি পাশের ঝোপের আড়ালে গা ঢাকা দিল। ও পালাতে পারবে না। অন্ধকারের মধ্যে ছায়ামূর্তির মতো একজন ছুটে যাচ্ছিল, তার মুখ ঢাকা, হাতে ছোট আগ্নেয়াস্ত্র। অরিন্দম ঠান্ডা গলায় বললেন, ওকে জীবিত ধরতেই হবে। তারা তিনজনেই ছুটে গেলেন খুনির পিছনে। আধারের মধ্যে খুনি ছুটছিল, আর অরিন্দমরা তাকে পিছু ধাওয়া করছিল। হঠাৎ খুনি একটা ধাতব বস্তু ছুঁড়ে মারলেন। সেটা একটা ধোঁয়া গ্রেনেড। চারপাশ মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে গেল। আড়ালে চলে আসুন। ধোঁয়ার ফাঁক বলে খুনির ছায়া ঝাঁপিয়ে পড়ল ঋদ্ধির ওপর। তারা দুজন মাটিতে গড়িয়ে পড়ল। ঠিক তখনই অরিন্দম সামনে গিয়ে খুনির কবজি মুচড়ে দিলেন। ছুরিটা খসে পড়ল মাটিতে।
খুনি এবার দেবাংশুর দিকে বন্দুক তাক করল, কিন্তু দেবাংশু আগেই বুঝে গিয়েছিলেন। গুলি ছোড়ার আগেই তিনি একটা সজোরে ঘুষি চালালেন খুনির মুখে। খুনি ছিটকে গিয়ে মাটিতে পড়ল। দেবাংশু খুনির হাত মুচড়ে ধরলেন, কিন্তু তখনই খুনির কোমরে ঝোলানো আরেকটি ছোট ডিভাইস টিকটিক করে শব্দ করতে শুরু করল। এটা আবার কি? অরিন্দম খেয়াল করলেন এটা একটা বোমার রিমোট ডেটোনেটর। ওকে থামান, ও আরেকটা বিস্ফোরণ ঘটাবে। দেবাংশু শক্ত করে খুনির হাত চেপে ধরল, কিন্তু খুনি এক পেঁচ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। অরিন্দম চিৎকার করে উঠল। ও পালাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা পাথরের দেওয়াল জুড়ে তখন বিস্ফোরণের ধোঁয়া ছড়িয়ে আছে। অরিন্দম, দেবাংশু আর ঋদ্ধি ছুটে যাচ্ছিল খুনির পিছু পিছু। হঠাৎ খুনি মেমোরিয়ালের এক গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। অরিন্দম থমকে গেল। এখানে একটা গোপন দরজা। এইটা কি তবে মর্টেম ক্লাবের সঙ্গে যুক্ত? আমাদের এবার ছায়ার আড়াল ভেদ করতেই হবে স্যার। আজ রাতে রহস্যের আরও একটা পর্দা সরবে। কলকাতার বাতাসে যেন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা পাথরের বিশাল প্রাসাদ রাতের অন্ধকারে যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। ফাঁকা চত্বর, ছায়ার আড়ালে ঢাকা দীর্ঘ করিডোর আর সাদা মার্বেলের স্তম্ভ, সবকিছুই আজ যেন থমথম। অরিন্দম, দেবাংশু আর ঋদ্ধি দ্রুত সিঁড়ি বেয়ে মেমোরিয়ালের ভেতরে ঢুকলেন। রাতের নীরবতায় তাদের বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক তখনই মেমোরিয়ালের ভেতরের অন্ধকার করিডোর থেকে একটা শব্দ ভেসে এল, যেন কোনো ধাতব কিছু মেঝেতে পড়ল। তিনজনেই মুহূর্তে স্থির হয়ে গেলেন। অরিন্দম হাত তুলে ইঙ্গিত করল অস্ত্র তৈরি রাখার জন্য। আচমকা করিডোরের ভেতর থেকে একটা ছায়া দৌড়ে পালাতে লাগলো। ওইখানে! অরিন্দম সঙ্গে সঙ্গে তার পিছু নিল। সেই ছায়ামূর্তি আরো গভীর করিডোরের দিকে ছুটতে লাগলো। তাদের চারপাশের নিস্তব্ধতায় হঠাৎ করেই ভয়ঙ্কর কিছু ঘটল। বিস্ফোরণ! একটা ভয়ঙ্কর শব্দে গোটা করিডোর কেঁপে উঠল। মেঝে কাঁপিয়ে একটা ছোট বোমা ফাটল। ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেল। অরিন্দম চিৎকার করে উঠল। কভার নিন। তখনই ধোঁয়ার আড়াল থেকে গুলি ছুটে এল। দেবাংশু দ্রুত একটা স্তম্ভের আড়ালে চলে গেল। ঋদ্ধিও দেওয়ালের পাশে সরে গেল, কিন্তু অরিন্দম দমে যায়নি। ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে সে আর চোখে খুঁজছিল সেই ছায়াটিকে। খুনি আমাদের জন্য ফাঁদ পেতেছে। ও আমাদের সঙ্গে খেলছে। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। কালো পোশাকে ঢাকা, মুখ কাপড়ে ভরা, হাতে পিস্তল ধরা। অরিন্দম তাকে দেখা মাত্র সামনে ঝাঁপিয়ে পড়ল। খুনি গুলি ছোড়ার চেষ্টা করলো, কিন্তু অরিন্দমের দ্রুত প্রতিক্রিয়ায় তার হাত আঘাত খেয়ে ছিটকে গেল। পিস্তলটা মাটিতে পড়ে গিয়ে একটা শব্দ করল। এবার তোমার খেলা শেষ। খুনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। সে একটা ছুরি বের করে সজোরে আঘাত করবার চেষ্টা করলো, কিন্তু অরিন্দম আগেই পাশ কাটিয়ে এক লাথি মারল খুনির হাঁটুতে। ধরো ওকে! ঋদ্ধি পেছন থেকে এগিয়ে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে খুনি কোমর থেকে একটা ছোট গ্রেনেডের পিন টেনে ছুড়ে দিল মেঝেতে। বিস্ফোরণের শব্দে আবারও করিডোর কেঁপে উঠল, আর ধোঁয়ার সুযোগে খুনি জানালার দিকে ছুটে গেল। অরিন্দম জানালার কাছে পৌঁছানোর আগেই খুনি লাফ দিয়ে নিচে পড়ে গেল। করিডোরের মেঝেতে রক্তের দাগ রেখে গেল সে। দেবাংশু হতাশ গলায় বলল, আবার পালালো। কিন্তু অরিন্দম দ্রুত মেঝের রক্তাক্ত ছুরিটা তুলে নিল। সেটা খুনির হাত থেকে পড়ে গিয়েছিল। ছুরির হ্যান্ডেলে ছোট্ট এক অক্ষর খোদাই করা, এম। মর্টেম ক্লাব। খুনি ইচ্ছে করেই আমাদের কাছে এই সংকেত রেখে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা একটা বার্তা, আর পরবর্তী ধাপ আরো ভয়ানক হতে চলেছে। দেবাংশু করিডোরের শেষ প্রান্তে পড়ে থাকা একটা কাগজ তুলল। কাগজে লেখা, রাত শেষের আগেই আরেকটি শিকার। খুনি এবার শেষ খেলায় নামছে, আর আমরাও প্রস্তুত। দেবাংশুর মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। আমাদের কাছে সময় খুব কম, অনিরুদ্ধ। পরবর্তী শিকারকে আমাদের খুঁজে বার করতেই হবে। ঠিক তখনই পুলিশের ওয়্যারলেসে
চিৎকার করে উঠল এক অফিসারের গলা। এগরা রোডে খুনের ঘটনা ঘটেছে, আমরা সেখানে যাচ্ছি। অরিন্দম, দেবাংশু আর ঋদ্ধি আর দেরি করলেন না, গাড়ি স্টার্ট দিয়ে সোজা ছুটলেন এগরা রোডের দিকে। ঘড়িতে রাত 3:10। এগরা রোডের গলিপথ তখন নীরব। পুলিশের ব্যারিকেডের ভেতর লাল নীল আলোতে ঝলমল করছে একটা ছোট দোকানের সামনে পড়ে থাকা নিথর দেহ। একজন যুবক, বয়স 30-এর কাছাকাছি, চোখ খোলা কিন্তু মুখটা রক্তে ভেজা, গলায় গভীর ক্ষতচিহ্ন, যেন ছুরি দিয়ে বারবার কাটা হয়েছে। অরিন্দম হাঁটু গেড়ে বসে মৃতদেহটি পরীক্ষা করলেন। মৃতদেহের হাতের মুঠোয় আবারও সেই পরিচিত সংকেত এম। এটা তো সেই চিহ্ন স্যার, স্যার একদম আগের কেসগুলোর মতো। মর্টেম ক্লাবের আরেকজন সদস্য। হ্যাঁ, খুনি পরিকল্পিতভাবে এই ক্লাবের সদস্যদেরকেই টার্গেট করছে। ঠিক তখনই মৃতদেহের পাশেই একটা সাদা কাগজ পাওয়া গেল। রক্তমাখা সেই কাগজে লেখা ছিল, একটা পথ, একটা ছায়া, এবং সেখানে মৃত্যুর রাজত্ব। আমাকে খুঁজতে আসুন, কুনুইট লেন। কনউইট লেন, এটা তো শহরের সেই পরিত্যক্ত গলির নাম। ওখানে অনেক পুরনো ভাঙা বাড়ি আছে, কেউই প্রায় যায় না। একসময় সন্ত্রাসীদের গোপন আস্তানা ছিল ওটা। খুনি আমাদের তার লুকোনোর জায়গার নাম ইচ্ছে করে জানিয়েছে, কিন্তু এটাও কি ফাঁদ? হাত হোক বা কিছু নাই বা হোক, আমরা সেখানে যাবই। এইবার ওকে খুঁজে বার করতেই হবে। ঘড়িতে তখন 4:30। কুনুইট লেনের প্রবেশপথে 3 জন দাঁড়িয়ে আছেন। অন্ধকার, শুনশান আর ভাঙা বাড়ির ছায়ায় ঢাকা একটা জায়গা। বাতাস ভারী, চারিদিকে নীরবতা, যেন সব কিছু থমকে আছে। ঋদ্ধি গলাটা শুকনো করে বলল, এই জায়গাটা আসলেই ভুতুরে স্যার। ভূত নয়, এখানে রক্তমাখা মানুষ আছে যাকে আমাদের ধরতে হবে। 3 জন আস্তে আস্তে ভাঙা বাড়ির দিকে এগোলেন। বাড়ির দেওয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা, কঙ্কাল, ঘড়ি, ছুরি, প্রতিটি প্রতীক যেন মৃত্যুর বার্তা বহন করছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে এক মুহূর্তের জন্য আলো জ্বলে উঠল। কেউ এখানে আছে। এটাই খনি লুকানোর জায়গা, কিন্তু সাবধানে থাকুন, ও আমাদের জন্যই অপেক্ষা করছে। ঘরের ভেতর ঢুকতেই এক বদ্ধ পরিবেশ নাকে লাগল। আর্দ্রতা, পচা কাঠের গন্ধ, আর কোথাও একটা চাপা বারুদের গন্ধ। তারা 3 জন যখন ঘরের মাঝখানে পৌঁছালেন, হঠাৎ দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ঋদ্ধি আতঙ্কে চিৎকার করে উঠল, কেউ দরজা বন্ধ করলো। এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। চারিদিকে শুধুই গাঢ় অন্ধকার আর শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। অরিন্দম দৃঢ় কণ্ঠে বললেন, খুনি এখানেই আছে, তবে এবার আর তার পালানোর পথ নেই। কুনুইট লেনের সেই পরিত্যক্ত বাড়ি তখন গভীর অন্ধকারে আচ্ছন্ন। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে একটা ভাঙা জানালার কাচের কড়কড় শব্দ বাতাসের সাথে মিশে গা শিউড়ে তুলছে। অরিন্দম রায়, দেবাংশু ঘোষ এবং ঋদ্ধি সেন ধীর পায়ে সামনে এগিয়ে চলেছেন। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, খুনি কি এখানেই লুকিয়ে আছে, নাকি এটাও আরেকটা ফাঁদ? অরিন্দম চাপা গলায় বললেন, সবাই সাবধান, ও আমাদের জন্যই অপেক্ষা করছে। হঠাৎ একটা আওয়াজ, ঠক ঠক ঠক। ভাঙা সিঁড়ির ওপরের কোণায় দাঁড়িয়ে আছে একজন, মুখ অন্ধকারে ঢাকা, এক হাতে ছুরি আর অন্য হাতে পিস্তল। হাতের কবজি আলোর ঝলকে একবার দেখা গেল। একটা কঙ্কালের মাথা, যার চোখে ঘড়ির ছবি আঁকা ট্যাটু। অরিন্দম ফিসফিস করে বললেন, আশিস সেন, অবশেষে আপনি মুখোমুখি হলেন। দেবাংশুর সঙ্গে সঙ্গে বন্দুক তাক করলেন। আশিস, পালানোর চেষ্টা করো না, তুমি ধরা পড়ে গেছো। কিন্তু আশিসের মুখে একটুও ভয় নেই, বরং ঠোঁটে এক অদ্ভুত হাসি।
কি বললেন? ধরা পড়েছি? ও ইন্সপেক্টর, খেলা তো এখনই জমবে। মুহূর্তের মধ্যে আশিস পিস্তল তুলে গুলি ছুড়ল। বুলেট পাশ কাটিয়ে চলে গেল, দেওয়ালে গিয়ে আঘাত করল। অরিন্দম দ্রুত সামনে ঝাঁপিয়ে পড়ে আশিসের কবজি চেপে ধরল। ছুরিটা তার হাত থেকে ছিটকে পড়ল। এবার আর পালানোর রাস্তা নেই আশিস। আশিস হিংস্রর মতো এক পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু দেবাংশু পেছন থেকে এসে তার হাত মুচড়ে ফেলল। তোমার খেলা এবার শেষ। আশিস তখনও হাসছিল, চোখে অদ্ভুত পাগলামির ছাপ। শেষ? ও না, এটা তো কেবল শুরু। ঋদ্ধি ফোন বের করে পুলিশ হেডকোয়ার্টারে খবর দিল। আমরা আশিস সেনকে ধরে ফেলেছি, দ্রুত এখানে পুলিশ পাঠান। আশিসকে হাতকড়া পরানো হলো। সে নিস্তেজ হয়ে পড়লেও ঠোঁটের কোণে হাসি লেগেই রইল। তোমার হাসির কারণটা কি? হ্যাঁ, আপনার তো জানেনই না, আমি তো একা নই। মানে? আশিস একবার মাথা তুলে চেয়ে বলল, আজ রাত শেষ হবার আগেই আরেকটা খুন হবে। আপনারা যতই চেষ্টা করুন, কিছুই আটকাতে পারবেন না, কারণ আমি একা খেলা খেলি না। ঠিক তখনই পুলিশের ওয়্যারলেসে এক অফিসারের চিৎকার ভেসে এলো। পার্ক স্ট্রিটে আরেকটি খুনের ঘটনা ঘটেছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সবাই স্তব্ধ হয়ে গেল। দেবাংশু হতভম্ব হয়ে বললেন, কিন্তু আশিস তো এখানে, তাহলে? তাহলে মানে খুনি একজন নয়, দুজন খুনি কাজ করছে একসঙ্গে। বুঝলেন তো? আমি একা ছিলাম না। এটা মানে আসল খুনি এখনো বাইরে মুক্ত? আকাশে কালচে আলো ফুটতে শুরু করলেও কলকাতার বাতাসে আতঙ্কের ছাপ স্পষ্ট। কুনুইট লেনের সে ভাঙা বাড়ির কোণে বসেছিল আশিস সেন, হাতকড়ায় বাঁধা, কিন্তু মুখে সেই অদ্ভুত বিকৃত হাসি। তার কবজিতে এখনো জল করছে কঙ্কালের মাথা আর ঘড়ির ট্যাটু। অরিন্দম, দেবাংশু আর ঋদ্ধি তিনজনই অস্থির। মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দ্বিতীয় খুনি কে? দেবাংশু গর্জে উঠলেন, বলো আশিস, কে তোমার সঙ্গী? কে তোমার সঙ্গী বলো? এই দ্বিতীয় খুনিটি কে? তাড়াহুড়ো করবেন না ইন্সপেক্টর, খেলা তো এখনো বাকি। খেলা শেষের পথে আসিস। আমাদের জানা দরকার মর্টেম ক্লাব আর এই খুনির যোগসূত্রটা কি। আপনারা মর্টেম ক্লাবের ব্যাপারে কতটুকু জানেন বলুন তো? এটা গোপন ফোরাম, যেখানে অপরাধ প্রিয় মানুষ খুনের পরিকল্পনা নিয়ে আলোচনা করত, তাই তো? ওহো, আপনারা তো দেখছি এখনো বুঝতে পারেননি। মর্টেম ক্লাব আসলে খুনের পরিকল্পনা করতো না। আমরা শুধু পারফেক্ট ক্রাইম কেমন করে হতে পারে তাই নিয়ে আলোচনা করতাম। একটা বিকৃত মানসিক খেলা, যেটা আমাদের অ্যাড্রেনালিন বাড়িয়ে দিত। তাহলে খুনগুলো করলো কে? আমি এবং আমার গেম মাস্টার। কে এই গেম মাস্টার? আপনার কি সত্যিই জানতে চান? হ্যাঁ, বলো কে এসে? গেম মাস্টার তিনি আপনাদের খুব কাছের একজন, এমনই কাছের যাকে আপনারা কখনো সন্দেহই করেননি। তিনি আমাকে জেল থেকে বের করিয়েছেন, তিনি খুনগুলোর আসল পরিকল্পক, আর তিনি... কথাগুলো শেষ হয়ে ওঠার আগেই হঠাৎ ঘরের নিস্তব্ধতা কাটিয়ে একটা গুলির শব্দ গর্জে উঠল। আশিসের কণ্ঠ থেমে গেল। তার বুকের বাম দিকে গুলি লেগেছে, রক্ত ঝরতে শুরু করল। আশিস হতবাক দৃষ্টিতে নিজের বুকে হাত রাখল।
মুখ দিয়ে রক্ত ঝরছে। কি? ঘরের কোণ থেকে ধোয়ার আড়ালে একটা অবয়ব বেরিয়ে এলো। সিনিয়র ইন্সপেক্টর বিক্রম বসু। তার হাতে ধরা পিস্তল তখনও ধোয়া উগড়ে দিচ্ছে। দেবাংশু চিৎকার করে উঠল, বিক্রম স্যার, আপনি? হ্যাঁ আমি। আশিস কাস্তে কাস্তে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর তার মাথা একপাশে ঢলে পড়ল। আশিস সেন মৃত। ঘরের নিস্তব্ধতা মুহূর্তে ফেটে পড়ল। অরিন্দম দৃঢ় কণ্ঠে বললেন, বিক্রম বাবু, আপনি মর্টেম ক্লাবের গেম মাস্টার? হ্যাঁ, আমি মটন ক্লাবের গেম মাস্টার। শুধু অপরাধ নিয়েই আলোচনা করতে পারতাম না, আমি তার বাস্তব রূপ দেখতে চেয়েছিলাম। আমি বুঝেছিলাম পারফেক্ট ক্রাইম শুধু থিওরি নয়, সেটা প্র্যাকটিক্যালও হতে পারে। আপনি পুলিশের ইউনিফর্ম পরে মানুষ খুন করেছেন, আমাদের চোখে ধুলো দিয়েছেন স্যার। আমার ইউনিফর্ম ছিল আমার সেরা অস্ত্র। তোমরা কি কখনো আমায় সন্দেহ করতে পারতে? আপনি আশিসকে কেন মারলেন? সে তো আপনার সাথেই ছিল। বিশ্বাসঘাতকদের জন্য এটাই শাস্তি। আশিস আমার নাম ফাঁস করে দিচ্ছিল, আর আমি কোনো প্রমাণই রাখতে চাইনি। আপনার খেলা এবার শেষ। এবার আর আপনি পালাতে পারবেন না। কিন্তু তিনি পকেট থেকে একটা স্মোক গ্রেনেড বের করলেন। শেষ? আমার তো খেলা মাত্র শুরু হয়েছে গোয়েন্দা। তিনি গ্রেনেডের পিন খুলে ছুঁড়ে দিলেন মেঝেতে। ধোঁয়ায় ঢেকে গেল পুরো ঘর। বিক্রম স্যার, থামুন এবার। ধোঁয়ার আড়াল থেকে বিক্রমের শেষ কথাগুলো ভেসে এলো। শেষ খেলা এখনো বাকি। পরের মুহূর্তে দরজার আওয়াজ। বিক্রম বসু পালিয়ে গেছে। খেলা এবার শেষের দিকে। উনি আর বেশি দূরে পালাতে পারবেন না। রাত তখন প্রায় শেষের পথে। পূর্ব আকাশে সূর্য ওঠার আভাস দেখা গেলেও কলকাতার বাতাসে এখনো বারুদের গন্ধ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছায়ায় ঘটে যাওয়া সেই ভয়াবহ বিস্ফোরণ আর কুনুইট লেনের ভাঙা বাড়ি থেকে বিক্রম বসুর পালিয়ে যাওয়ার পর অরিন্দম, দেবাংশু আর ঋদ্ধির মনে একটাই কথা ঘুরছিল, এই খেলা আজই শেষ করতে হবে। বিক্রম বসু পালিয়ে যাওয়ার পর পুলিশ শহরের প্রতিটি মোড়ে ব্যারিকেড বসিয়েছে। তার সঙ্গী আশিস সেন মারা গিয়েছে, কিন্তু বিক্রম বসু তখনও ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। আর এই খুনের কাহিনীর শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। ওনাকে পেতেই হবে। বিক্রম বাবু জানেন এবার তিনি ধরা পড়বেনই, তাই তিনি মরিয়া হয়ে কিছু একটা করবেন। হয় পালাবেন, নয়তো আরো বড় কিছু ঘটাবেন। ঠিক তখনই পুলিশের ওয়্যারলেসে বার্তা এলো। টালা ব্রিজের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে দেখা গেছে, সঙ্গে অস্ত্র থাকতে পারে। বিক্রম বসু সেখানেই আছে, চলুন, এখনই চলুন। টালা ব্রিজে পৌঁছানোর পরেই তারা দেখতে পেলেন একটি পুরনো গুদামের পাশে বিক্রম বসু দাঁড়িয়ে। তার হাতে পিস্তল, মুখে সেই চিরচেনা ঠান্ডা হাসি। তোমাদের আসতে দেরি হলো কেন গোয়েন্দা? খেলা শেষ হয়ে গেছে বিক্রম স্যার, এইবার আপনি আত্মসমর্পণটা করুন প্লিজ। পালানোর আর কোনো পথ নেই। আমার খেলা তো এখনো শেষ হয়নি ইন্সপেক্টর। আমি মর্টেম ক্লাবের গেম মাস্টার। শেষ চাল আমি নিজেই দেব। এরপর এক মুহূর্ত দেরি না করে তিনি গুলি ছুড়লেন। বুলেট অল্পের জন্য অরিন্দমের কাঁধের পাশ দিয়ে পেরিয়ে গেল। দেবাংশু আর ঋদ্ধি দ্রুত গাড়ির আড়ালে সরে গেলেন। বিক্রমবাবু আড়াল থেকে গুলি চালিয়ে যাচ্ছিলেন। অরিন্দম পিস্তল হাতে এগিয়ে এলেন। তিনি জানতেন বিক্রমবাবুকে জীবিত ধরতে পারলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু এই সংঘর্ষে
কেউ রেহাই পাবে না। ওনাকে ঘিরে ফেলেছি আমরা। অরিন্দম মাথা নাড়লেন। বিক্রমবাবু আবার গুলি ছুড়লেন। এবার বুলেট গিয়ে লাগলো পাশের দেওয়ালে। হঠাৎ অরিন্দম বিক্রমবাবুকে উদ্দেশ্য করে বললেন, আপনার খেলা শেষ বিক্রমবাবু। আশিস মারা গেছে, মর্টেম ক্লাব শেষ হয়ে গেছে, এবার আপনি একা। আমি তো কখনো একা ছিলাম না। আমি ছায়ার মধ্যে রাজত্ব করেছি। সমাজের চোখের সামনে দাঁড়িয়েও কেউ আমাকে সন্দেহ অবধি করেনি। কিন্তু আপনি নিজের ভুল বুঝতে পারেননি বিক্রমবাবু। ছায়া সব সময় ঢেকে রাখতে পারে না, একদিন আলোয় ধরা পড়তেই হয়। আজ আপনার সেই দিনই। বিক্রমবাবুর চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি ফুটে উঠল। ঠিক তখনই দেবাংশু পাশ থেকে গুলি চালালেন। বুলেট বিক্রমের পায়ে গিয়ে লাগলো। তিনি ছিটকে পড়লেন। পিস্তল তার হাত থেকে পড়ে গেল। রক্তে ভেজা হাতে তিনি দেয়ালের পাশে হেলে পড়লেন। অরিন্দম এগিয়ে গিয়ে তার পিস্তল দূরে ঠেলে দিলেন। এবার পালানোর রাস্তা একেবারেই নেই বিক্রমবাবু। তোমরা ভেবেছ আমি আমি ধরা পড়ে গেলাম? তার চোখে তখনও পাগলামির ঝলক। হঠাৎ বিক্রম কোমর থেকে আরেকটি ছোট বন্দুক বের করে অরিন্দমের দিকে তাক করল। কিন্তু মুহূর্তের মধ্যে দেবাংশুর বন্দুক গর্জে উঠল। বুলেট সোজা তার বুকে বিদ্ধ হল। তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। তার দৃষ্টিতে তখনও সেই মরিয়া পাগলামি, কিন্তু শরীর নিস্তেজ হয়ে গেল। বিক্রম বসু মৃত। ঘড়ির কাঁটা তখন সকাল 6টা ছুঁই ছুঁই। পুলিশ গাড়ির সাইরেন কানে বাজছিল। চারপাশে মানুষের কোলাহল। ঋদ্ধি চুপচাপ বিক্রমের নিথর দেহের দিকে তাকিয়ে বলল, অবশেষে সব শেষ। হ্যাঁ, মর্টেম ক্লাবের খেলা শেষ। যে নিজেকে অপরাধের রাজা ভাবত, আজ শুধু একটা গুলি তাকে থামিয়ে দিল। অরিন্দম আকাশের দিকে তাকালেন। রাতের ছায়া কেটে আলো ফোটার অপেক্ষা, যেন এক প্রতীকী ইঙ্গিত। অন্ধকারের শেষের পর আলো সব সময় আসে। মর্টেম ক্লাবের খেলা শেষ। বিক্রম বসুর ছায়ার সাম্রাজ্য ধূলিসাৎ। কিন্তু এই ঘটনার দাগ কি সত্যিই মুছে যাবে? বিক্রম বসুর মৃত্যু আর সিরিয়াল কিলিং কেসের সমাপ্তির পর কলকাতা শহর ধীরে ধীরে তার স্বাভাবিক ছন্দে ফিরেছে। পুলিশ হেডকোয়ার্টারের ব্যস্ততা কিছুটা কমেছে, কিন্তু অরিন্দম রায় জানতেন অপরাধের অন্ধকার কখনো সত্যিকারের শেষ হয় না, সেটা কেবল আড়ালে সরে যায়। ঘড়িতে সকাল 9টা। অরিন্দম তার ডেস্কে বসে পুরনো নোটপ্যাডে নিষ্প্রভভাবে কলম গোড়াচ্ছিলেন, তবে মন পড়েছিল অন্য কোথাও। বিক্রম বসুর শেষ কথা তার কানে এখনো বাজছে, কিন্তু এবার তিনি নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে চাইলেন। এই কেস শেষ, সেই খেলা শেষ। ঠিক তখনই দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করলেন দেবাংশু ঘোষ, মুখে চাপা উত্তেজনা। স্যার, হুগলি নদীর ধারে একটা চোরাচালান গোপন চক্রের খোঁজ মিলেছে। চোরাচালান? হ্যাঁ, গতরাতে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে দুষ্কৃতী হুগলি নদীর পাশে একটা পরিত্যক্ত গুদামকে কেন্দ্র করে মাদক এবং প্রাচীন শিল্পকর্ম পাচার করছিল। আমাদের ধারণা আন্তর্জাতিক পাচার চক্র এর সঙ্গে জড়িত। শিল্পকর্ম? হ্যাঁ স্যার, বেশ কিছু প্রাচীন মূর্তি যেগুলি ভারত থেকে পাচার করে বিদেশে বিক্রি করার জন্য পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ব্যাপারটা আরও জটিল। কেন? এই কেসে আমাদের সঙ্গে একজন স্পেশাল অফিসার কাজ করবেন। চেন্নাই ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছেন। চেন্নাই? ঠিক তখনই দরজার কাছে মৃদু পায়ের আওয়াজ শোনা গেল। ঘরে ঢুকলেন স্পেশাল অফিসার মীরা কৃষ্ণমূর্তি। উচ্চতায় মাঝারি, তীক্ষ্ণ চোখ আর আত্মবিশ্বাসী হাঁটা চলা। তার চোখের মধ্যে ঝলকে উঠল কৌশলী মনস্তত্ত্বের প্রতিফলন। গাঢ় খাকি ইউনিফর্মে
তিনি যেন আগুনের মতো তীক্ষ্ণ। ডিটেকটিভ অরিন্দম রায়? আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেশ ভালোই লাগছে, অফিসার কৃষ্ণমূর্তি। আশা করি এটা সহজ কেস হবে না। অফিসার কৃষ্ণমূর্তি চেন্নাইতে বেশ কয়েকটা বড় মাদক চক্র ভেঙে দিয়েছেন। এই চোরা চালানকারীদের সঙ্গে সম্ভবত তার কিছু একটা যোগসূত্র রয়েছে। মীরা ব্যাগ থেকে কয়েকটি ছবি বের করলেন। আমরা ধারণা করছি হুগলি নদীর পাড়ে যেই চোরাচালান হচ্ছে সেটা শুধুমাত্র শিল্পকর্মের জন্য নয়, এর সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্র জড়িত। এবং তিনি একটি ছবি দেখালেন, ধূসর পাথরের তৈরি একটি মূর্তি, যার গায়ে খোদাই করা অদ্ভুত চিহ্ন। এটা সম্প্রতি উদ্ধার করা শিল্পকর্মগুলোর একটি, কিন্তু সমস্যা হলো। সমস্যা কি? এই মূর্তির মতো একই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দক্ষিণ ভারতে গত বছর উদ্ধার করা হয়েছিল, যেগুলো পাচারকারীরা বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছিল। মানে এটা কি অন্তর্রাজ্য পাচার চক্র? ঠিক তাই। এবং আমরা সন্দেহ করছি এই চক্রের কলকাতা চ্যাপ্টার শুধুমাত্র একটা শাখা, মূল মাথা এখনো আড়ালেই রয়েছে। হুগলি নদীর পাড়ের গুদামটা কি আমাদের নজরদারিতেই আছে? হ্যাঁ, কিন্তু পাচারকারীরা অত্যন্ত সতর্ক। আজ রাতে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। আপনারা থাকবেন? অবশ্যই স্যার, মনে হচ্ছে আমরা আরো বড় কিছুর সামনে দাঁড়িয়ে আছি। অরিন্দম জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। হ্যাঁ, এটা তো কেবল শুরু। আজ রাতটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে ডিটেকটিভ। খেলা আবার শুরু হচ্ছে, অফিসার কৃষ্ণমূর্তি। বাতাসের নীরবতায় যেন একটা অদৃশ্য ঝড়ের গর্জন শোনা গেল। হুগলি নদীর বাতাসে ভাসছিল আর্দ্রতা, কিন্তু তার গভীরে যেন লুকিয়ে ছিল এক অদৃশ্য স্রোত, যেমন লুকিয়ে থাকে অপরাধ তার ছায়ার আড়ালে। অরিন্দম রায় জানালার বাইরে তাকিয়ে দেখছিলেন নদীর নিস্তব্ধ জল, আর মনে হচ্ছিল রাতের অন্ধকারে ঠিক কতগুলো গোপন সত্য ডুবে আছে কেউ জানে না। পাশে স্পেশাল অফিসার মীরা চক্রবর্তী শান্ত চোখে নকশা আঁকা মূর্তির ছবিটা ধরে আছেন, যেন প্রতিটি রেখার মধ্যে অপরাধের সূত্র খুঁজছে। দেবাংশুর মুখে উত্তেজনার আভাস, কারণ তারা সবাই বুঝতে পারছেন সিরিয়াল কিলিং কেসের পর সবকিছু থেমে যায়নি, বরং আরেকটি অন্ধকার অধ্যায়ে দরজা খুলে গেছে। হুগলি নদীর পাড়ে রাত নামবে, এবং সেই রাতের অন্ধকারে অপেক্ষা করছে নতুন এক ছায়া, অদৃশ্য কিন্তু শীতল, যা হয়তো অরিন্দম এবং মীরাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবে যার শেষ এখনো লেখা হয়নি।